গ্রিক ভাষায় ঘরে ফেরাকে বলে নস্টোস, আর যন্ত্রণাকে বলে অ্যালগোস। এই দুটো শব্দ জোড়া লাগলে যে শব্দটা হয় সেটা আপনি চেনেন, নস্টালজিয়া। ঘরে ফেরার জন্য যে যন্ত্রণা। বাংলাদেশে বছরে দুটো সময় আসে যখন গোটা দেশটা একসাথে বাড়ির দিকে ছোটে। ঈদের আগের দিন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাওয়া ঢাকা শহর জীবন বাজি রেখে 2 গুণ 3 গুণ ভাড়া দিয়ে, অনেক ট্রাফিক, অনেক ভিড়। কিন্তু এত কষ্ট করে এত ভিড় ঠেলে শুধু কয়েকটা দিনের জন্য মানুষ বাড়ি ফেরে কেন? এই প্রশ্নটা কিন্তু নতুন না, খুব পুরনো, যার উত্তর লুকিয়ে আছে সেই নস্টোস আর অ্যালগোসে, নস্টালজিয়া। প্রায় 3000 বছর আগে গ্রিসের এক অন্ধ কবি ঠিক এই বাড়ি ফেরা টানটা নিয়ে একটা গল্প লিখেছিলেন। তার কবিতার নায়ক এক রাজা, 10 বছর যুদ্ধ শেষ করে সে শুধু একটাই জিনিস চেয়েছিল, বাড়ি ফিরতে। তার নাম ওডিসিয়াস। 2800 বছর আগে প্রাচীন গ্রিসে এক পাহাড়ি গ্রামে বসে হোমার নামের এই অন্ধ কবি রচনা করলেন দুটো মহাকাব্য, ইলিয়াড আর ওডিসি, যেগুলোকে আজ বলা হয় পশ্চিমা সাহিত্যের ভিত্তি। পশ্চিমা দুনিয়ার যত গল্প, যত উপন্যাস, যত কিছু শিকড় খুঁজতে খুঁজতে শেষে আপনি এই দুটো লেখায় এসে থামবেন। কিন্তু এই ওডিসি কিন্তু একটা নির্দিষ্ট জনরাতে আবদ্ধ থাকতে চায় না। একই সাথে এটা ধর্মগ্রন্থ, একটু দর্শন, একটু অ্যাকশন অ্যাডভেঞ্চার, কিছুটা প্রেমের গল্প, আবার কিছু অংশ থ্রিলার, আবার হররও। কিন্তু হোমার সম্ভবত এগুলো লিখে যাননি, বলে গিয়েছিলেন। ওই যুগে গল্প কবিতা বাঁচত মুখে মুখে, বংশ পরম্পরায় কবিরা মুখস্থ বলতেন গানের সুরে, হাজার হাজার লাইন শুধু স্মৃতিতে। আর সেই মুখে মুখে বেঁচে থাকা গল্পই 3000 বছর টিকে গেল। আজ আমরা কেন এটা নিয়ে কথা বলছি? ক্রিস্টোফার নোলানের ওডিসি রিলিজ পেয়েছে এইমাত্র। আমি এখনো দেখিনি, কিন্তু সেই ছোটবেলায় পড়া আমার এই ইলিয়াড আর ওডিসি খুবই নাড়া দিয়েছিল, সেটা মনে আছে। তাই আবার এই উসিলায় এই গল্পে ফেরা, আর গল্পটা অসাধারণ। তো এই মহাকাব্যের প্রথমটা ইলিয়াড, এটা ট্রয়ের যুদ্ধের গল্প। অ্যাকিলিসের রাগ, হেক্টরের মৃত্যু, রক্ত, প্রতিশোধ, আর প্রতি পদে পদে দেবতাদের হস্তক্ষেপ। প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ। ইলিয়াডের মূল সুরটা হলো গৌরব, মানে গ্লোরি, বীর হয়ে মরে যাওয়া, নাম রেখে যাওয়া। আর এই গল্পটা হয়তো কোনো একদিন বলবো। এ নিয়ে একটা বিখ্যাত সিনেমাও আছে, 2004 সালে রিলিজ পাওয়া ট্রয়। ইলিয়াড যদি হয় যুদ্ধের গল্প, ওডিসি তাহলে তার পুরো উল্টো, ঘরে ফেরার গল্প। যুদ্ধ শেষ, গৌরব টৌরব সব শেষ হয়ে গেছে, এবার এক ক্লান্ত লোক শুধু বাড়ি ফিরতে চায়, স্ত্রীর কাছে, ছেলের কাছে, ব্যাস এটুকুই তার চাওয়া। কোনো নতুন যুদ্ধ না, নতুন কোনো রাজ্য না, শুধু নিজের ছোট্ট দ্বীপটা। কিন্তু এই সহজ চাওয়াটা পূরণ হতে লাগলো 10টা বছর। যুদ্ধটা যত দিন চলেছিল, বাড়ি ফিরতেও তত দিন লেগে গেল। কিন্তু গ্রিসের সবচেয়ে চালাক লোকটাকে ঘরে ফেরা থেকে 10 বছর থামালো কে? সেই সাইক্লোপস, যার কারণে ওডিসিয়াস সমুদ্রে সমুদ্রে ঘুরল। সেই সাইরেনদের হাত থেকে সে বাঁচল কিভাবে, যাদের গান শুনে আজ পর্যন্ত কোনো মানুষ বেঁচে ফেরেনি? কেনই বা তাকে জ্যান্ত অবস্থায় যেতে হলো হেডিসের কাছে, মৃতদের আত্মার সাথে কথা বলতে? আর দেবী এথেনা যেখানে তাকে এত ভালোবাসেন, সেখানে সমুদ্রের দেবতা পসাইডন কেন তাকে বারবার মেরে ফেলতে চান? আর এই সব কিছুর মধ্যে কোথায় তার স্ত্রী পেনেলোপি? 100-রও বেশি লোক তার ঘর দখল করে বসে আছে, সম্পত্তি খেয়ে শেষ করছে, একজনকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এতগুলো লোককে সে একা ঠেকিয়ে রাখল কিভাবে? এই পুরো সিরিজে আমরা এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। কিন্তু আজকের পর্বে সবার আগে একটা জিনিস বোঝা দরকার, এই পুরো মহাকাব্যের যিনি নায়ক, এই ওডিসিয়াস, তিনি আসলে যুদ্ধে যেতেই চাননি। গ্রিক মিথোলজির হাতেখড়ি। একদম সংক্ষেপে একটু বলে নেই গ্রিক মিথোলজির কিছু বেসিক জিনিস। এই গল্পে গ্রিক দেবতারা একেবারে মিশে আছেন। একদিন একবারে শুরু থেকে শুরু করব, কিন্তু আজকের জন্য যেগুলো জানা দরকার সেটা বলি। জিউস ছিলেন দেবতাদের রাজা। তিনি আকাশ, আবহাওয়া আর বজ্রপাতের দেবতা। মাউন্ট অলিম্পাসে সব দেবতাদের বসবাস, সেখানে তিনি অনেক দেবতাদের শাসন করেন। তার 2 ভাই আছে, পোসাইডন সমুদ্রের দেবতা, আর হেডিস আন্ডারওয়ার্ল্ড মানে নরকের দেবতা। গল্পে আরেকজন দেবী আছেন, এথিনা, জিউসের মেয়ে, যিনি ছিলেন বুদ্ধি, যুদ্ধের স্ট্র্যাটেজি আর শিল্পের দেবী। জিউসের আরেক ছেলে অ্যাপোলোর কথাও আসবে আজকে এখানে। তিনি আলো, সূর্য, কবিতা, সুর, ভবিষ্যৎবাণী, ওষুধ আর তীরন্দাজের দেবতা। এদের দুজনের মা কিন্তু আবার আলাদা।
জিউস প্রচণ্ড লম্পট দেবতা বলে পরিচিত ছিলেন, সেই গল্পগুলো আরেকদিন বলা যাবে। আজকে এটুকুই থাক, পরে আরও বিস্তারিত বলবো। প্রলগ, দ্য উডেন হর্স। যুদ্ধটা শুরু হলো যেভাবে। গল্পটা ঠিকমতো বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। কেন হলো এই যুদ্ধ সেটা আগে বলি। স্পার্টার রানী হেলেনকে বলা হতো পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এতটাই সুন্দরী যে গ্রিসের প্রায় প্রতিটা রাজা তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বিয়ে তো একজনই করতে পারবে, তাহলে বাকিরা তো তাহলে হিংসায় যুদ্ধ বাঁধিয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে কথা। এই ঝামেলা এড়াতে একটা শপথ করানো হয়েছিল। হেলেনের সব পাণিপ্রার্থী রাজা শপথ নিয়েছিল হেলেন যাকেই বিয়ে করুক না কেন বাকিরা তাকে রক্ষা করবে। কেউ যদি কখনো হেলেনকে কেড়ে নেওয়ার চেষ্টা করে সব রাজা এক হয়ে তার বিরুদ্ধে লড়বে। হেলেন শেষ পর্যন্ত বিয়ে করলেন মেনেলিউসকে, স্পার্টার রাজা। কিছুদিন সব ঠিকঠাক। তারপর একদিন ট্রয় থেকে বেড়াতে এলো এক রাজপুত্র প্যারিস, আর সে হেলেনকে নিয়ে পালিয়ে গেল ট্রয়তে। ব্যাস, গ্রিসের রাজারা সব খেপে গেলেন। সেই পুরনো শপথের কারণে সবাই বাধ্য হলো এক হতে, ট্রয়ের বিরুদ্ধে জোট বাঁধতে। হাজার হাজার জাহাজ প্রস্তুত হলো। বলা হয় দ্য ফেস দ্যাট লঞ্চড 1000 শিপস। এই সেই মুখ হেলেনের। একজন এই যুদ্ধে যেতে চাননি, ইথিকার রাজা ওডিসিয়াস, গ্রিসের সবচেয়ে বুদ্ধিমান রাজা। ওডিসিয়াসের ট্রয়ের সাথে কোনো ঝগড়া ছিল না, আর তার তখনকার জীবনটাও ছিল সম্পূর্ণ। সদ্য সংসার পেতেছেন পেনেলোপের সাথে, কোলে সদ্যজাত ছেলে টেলেমাকাস, ছোট্ট দ্বীপ ইথাকার শান্ত রাজা তিনি। এই সংসার, এই পরিবার ফেলে বছরের পর বছরের একটা রক্তক্ষয়ী যুদ্ধে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। আর তিনি এটাও বুঝতে পেরেছিলেন এই যুদ্ধ সহজে শেষ হবে না, অনেক লম্বা হবে। তাই তিনি একটা বুদ্ধি বের করলেন। এটাই ছিল তার প্রথম বিখ্যাত চাল, সেই অসংখ্য চালের একটা যেগুলোর জন্য তাকে সবচেয়ে বুদ্ধিমান রাজা বলা হতো। তিনি পাগল সাজলেন। যখন গ্রিক রাজাদের দূত এলো তাকে যুদ্ধে ডাকতে, দূত এসে দেখল এক অদ্ভুত দৃশ্য। ইথিকার রাজা মাঠে লাঙল চালাচ্ছেন, কিন্তু বীজের বদলে ছিটাচ্ছেন লবণ। আর একটা বলদ আর একটা গাধাকে একসাথে জুড়ে দিয়েছেন একই লাঙলে। দুটো সম্পূর্ণ বেমানান পশু, মুখে বিড়বিড় করে আকাশের সাথে কথা বলছেন, যেন মাথা পুরো গেছে। সোজা কথায় লোকটা পাগল। আর পাগল রাজাকে তো আর যুদ্ধে পাঠানো যায় না, তাই না? কোনো রাজ্য নিশ্চয়ই একটা উন্মাদকে সেনাপতি করে পাঠাবে না। পেনেলোপি দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন, কোলে ছোট্ট টেলেম্যাকাস। তিনি স্বামীর এই মরিয়া চালটা বুঝতে পেরেছিলেন, আর মনে মনে চাইছিলেন এটা যেন কাজ করে, পরিবারটা যেন অটুট থাকে। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই পাগল সাজার পুরো গল্পটা কিন্তু আসলে হোমারের লেখায় নেই। এটা এসেছে পরের যুগের গ্রিক কবিতাগুলো থেকে, যেগুলোকে একসাথে বলা হয় এপিক সাইকেল। হোমার সরাসরি এই ঘটনা কোথাও দেখেননি, তাই এটাকে ধরেন লিজেন্ড হিসেবে, মূল ক্যানন হিসেবে না। আমি পুরো সিরিজ জুড়ে এভাবে আলাদা করে দেব কোনটা আসল হোমারের বলা আর কোনটা পরে জোড়া লাগানো গল্প। পালামিডিসের ফাঁদ। কিন্তু চালাকের উপরও চালাক থাকে। গ্রিকদের দলে পালামিডিস নামে এক লোক ছিল, নিজেও কম বুদ্ধিমান না। সে ওডিসিয়াসের এই নাটকটা ধরে ফেলল। সে ভাবল এত সময় মতো, এত সুবিধার মতো পাগলামি এটা সত্যিই হতে পারে না। একটা লোক ঠিক যুদ্ধের ডাক আসার মুহূর্তে পাগল হয়ে গেল, ব্যাপারটা বড্ড সন্দেহজনক। তাই সে এক পরীক্ষা করল। পেনেলোপি তখন দরজায় দাঁড়িয়ে, কোলে ছোট্ট টেলেম্যাকাস। পালামিডিস হঠাৎ এগিয়ে গিয়ে বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিল, তারপর রেখে দিল মাটিতে ঠিক লাঙলটার সামনে। একদিকে একটা পাগলের অভিনয় যা টিকিয়ে রাখতে না পারলে বছরের পর বছরের যুদ্ধে যেতে হবে, আর অন্যদিকে লাঙলে ফলার সামনে নিজের একমাত্র ছেলের জীবন। চয়েসটা কিন্তু একদম অবভিয়াস। ওডিসিয়াস থমকে গেলেন, ছেলেকে বাঁচাতে লাঙল সরিয়ে নিলেন। এক মুহূর্তেই সব ফাঁস হয়ে গেল। একজন সত্যিকারের পাগল তার সন্তানকে বাঁচাতে লাঙল সরায় না, সে বুঝতেই পারে না কি করছে। কিন্তু ওডিসিয়াস সরালেন। নিজের বুদ্ধির ফাঁদে নিজেই আটকা পড়লেন ওডিসিয়াস। এবার আর উপায় নেই, সেই পুরনো শপথ, সেই দূতের ডাক সব মেনে তাকে যুদ্ধে যেতেই হবে। তবে এই হেরে যাওয়ার মধ্যেও কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। গ্রিকরা বুঝলো ওডিসিয়াসের সবচেয়ে চালাক খেতাবটা এমনি এমনি আসেনি। একটা লোক শুধু যুদ্ধ এড়ানোর জন্য এত ইলাবোরেট, এত বিশ্বাসযোগ্য একটা পাগলের অভিনয় ফেতে বসতে পারে, সে যে যেন তেন কেউ না, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। হেরে গিয়েও সে নিজের বুদ্ধির প্রমাণ রেখে গেল। 10 বছরের যুদ্ধ। এরপর ওডিসিয়াস 10টা বছর যুদ্ধ করলেন ট্রয়ের সেই কিংবদন্তির দেয়ালের নিচে। আর এই দেয়াল যেমন তেমন দেয়াল না, বলা হয় এটা বানিয়েছিলেন দেবতারা নিজে, অ্যাপোলো আর পসাইডন। তাই এটা ভাঙা প্রায় অসম্ভব। তত বড় বাহিনী আসুক এই দেয়ালের সামনে এসে থমকে যায়।
প্রতিদিন সকালে ওডিসিয়াস ঘুম থেকে ওঠেন গ্রিক ক্যাম্পে, সমুদ্রের পাড়ে, বালিতে টানা সারি সারি জাহাজ, নোনা বাতাস, আর দূরে সেই দেয়াল, অটল, অজেয়। এই লবণাক্ত বাতাসটাই তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় ইথিকার উপকূলের কথা, কারণ তার দ্বীপও তো এমনই সমুদ্র ঘেরা। তারপর তিনি বর্ম চাপিয়ে যুদ্ধে যান, আর যেতে যেতে ভাবেন সেই ছেলেটার কথা যাকে তিনি বলে রেখে এসেছিলেন যে এখন বড় হচ্ছে বাবাকে ছাড়া, আর যে তাকে দেখলে চিনবেই না। ভাবেন সেই স্ত্রীর কথা যার মুখটা তিনি রোজ মনে করার চেষ্টা করেন, অথচ প্রতি বছর একটু একটু করে সেই মুখ ঝাপসা হয়ে আসছে তার মেমোরিতে। 10 বছর একটা দীর্ঘ সময়, একটা মানুষের মুখ ভুলে যাওয়ার জন্য যথেষ্ট দীর্ঘ। এদিকে একজন ওডিসিয়াসকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, দেবী অ্যাথিনা, জ্ঞান আর যুদ্ধের দেবী। কারণ তিনি দেখলেন এই লোকটা শক্তির চেয়ে বুদ্ধিকে বেশি দাম দেয়, গৌরবের চেয়ে প্রজ্ঞাকে। আর ঠিক এই জিনিসটাই অ্যাথিনা নিজের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিতেন। তাই তিনি ওডিসিয়াসকে আগলে রাখতেন, যুদ্ধের মাঠে তার কানে ফিসফিস করে বলে দিতেন কৌশল, তার তীর গাইড করে দিতেন লক্ষ্যের দিকে। মাঝে মাঝে যুদ্ধের ধোঁয়া আর হট্টগোলের ভেতর ওডিসিয়াস হঠাৎ একটা পরিষ্কার বুদ্ধি টের পেতেন। বুকের ভেতর যেন হঠাৎ একটা স্থিরতা নেমে আসত, আর তিনি ঠিক বুঝে যেতেন কোথায় আঘাত করতে হবে। ওটা এমনি এমনি আসতো না, ওটা ছিল অ্যাথিনার উপস্থিতি। কিন্তু এত কিছুর পরও দেবীর সাহায্য নিয়েও, এমনকি অ্যাকিলিসের এই ভয়ঙ্কর রাগও পারল না ট্রয়ের দেয়াল ভাঙতে। সালামিসের রাজা অ্যাজাক্সের বিশাল আর্মিও পারল না। 10 বছর পার হয়ে গেল, দুই পক্ষই একদম নিঃশেষ, ক্লান্ত, বিধ্বস্ত। গ্রিকরা ঘরে ফিরতে পারছে না, আবার শহরটাও নিতে পারছে না। যুদ্ধটা যেন এক অন্তহীন অচলাবস্থায় আটকে গেছে। শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না, এটা এতদিনে পরিষ্কার। এবার দরকার অন্য কিছু। কিন্তু তাদের ক্যাম্পে তো ছিল গ্রিসের সবচেয়ে স্মার্ট মানুষটা। এক সন্ধ্যায় ওডিসিয়াস একা বসে আছেন সমুদ্রের পাড়ে, সূর্য ডুবছে ট্রয়ের সে চিরস্থায়ী দেয়ালের পেছনে, তার মাথার ভেতরে চাকা ঘুরছে, আর একটা প্ল্যান জন্ম নিচ্ছে। এমন এক প্ল্যান যেটা দিয়ে দেয়ালটা একবার না ভেঙে গোটা শহর দখল করা যাবে। দেয়াল যদি ভাঙা না যায়, তাহলে দেয়ালের ভেতরে ঢুকতে হবে অন্য উপায়ে। সেই রাতে আগামেমননের তাঁবুতে সব গ্রিক নেতার সামনে ওডিসিয়াস তার পরিকল্পনা খুলে বললেন। তিনি ছিলেন এই যুদ্ধের সুপ্রিম কমান্ডার, মাইসিনির রাজা। আমরা একটা ঘোড়া বানাবো, তিনি বললেন। মন্দিরের সমান উঁচু এক কাঠের ঘোড়া, পাহাড়ি পাইন গাছ আর জাহাজের কাঠ দিয়ে। এটাকে আমরা দেবতাদের উদ্দেশ্যে উপহার বলে রেখে যাব। আর তারপর সবাই মিলে জাহাজে উঠে চলে যাওয়ার ভান করব, যেন যুদ্ধ ছেড়ে পালাচ্ছি। ট্রয়ের লোকজন ভাববে আমরা হেরে গেছি, আর তারা নিজেরাই এই ঘোড়াটাকে টেনে শহরের ভেতর নিয়ে যাবে বিজয়ের ট্রফি হিসেবে। আর ঘোড়ার আসল রহস্য ছিল তার ফাঁপা পেট। এখানে একটা কথা বলে রাখি, কাঠের ঘোড়ার এই যে পুরো ঝকঝকে ডিটেইল, ভেতরে লুকোনো দরজা, শ্বাস নেওয়ার গোপন ফুটো, ভেতরে লুকিয়ে থাকা যোদ্ধার দল, এই সিনেম্যাটিক ডেসক্রিপশনটা মূলত এসেছে পরের যুগে রোমান কবি ভার্জিল আর সেই এপিক সাইকেল থেকে। হোমার নিজে ইলিয়াড আর ওডিসিতে শুধু ঘোড়ার কথা উল্লেখ করে গেছেন, এত বিস্তারিত কিছু বলেননি। যাই হোক, ঘোড়া বানাতে সময় লাগলো 3 দিন। 30 ফুট উঁচু এক কাঠের দানব ধীরে ধীরে দাঁড়িয়ে গেল সমুদ্রের পাড়ে। এত বড় কাঠের ঘোড়া মাত্র 3 দিনে বানিয়ে ফেলা হলো, সেটা অবিশ্বাস্য। কিন্তু গ্রিক দেবদেবী যেই গল্পে আছে, সেই গল্পে এই বাস্তবতা খুঁজতে যাওয়াটা অবান্তর। যাই হোক, এর ফাঁপা পেটের ভেতর লুকানো ছিল শ্বাস নেওয়ার ফুটো, যেন ভেতরের মানুষগুলো দম নিতে পারে। আর ছিল এমন নিখুঁতভাবে লুকানো একটা দরজা যে কেউ যদি জানেও না সেটা কোথায়, খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। শেষ রাতে ওডিসিয়াস গ্রিসের সেরা 29 জন যোদ্ধাকে বেছে নিলেন। একে একে তারা দড়ির মই বেয়ে উঠল ঘোড়ার অন্ধকার পেটে। সাথে নিল পানির বোতল আর শব্দ চাপা দেওয়ার জন্য কাপড়, যাতে কেউ হাসি কাশি দিলেও শোনা না যায়। সবাই ঢোকার পর মই তুলে নেওয়া হলো, ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। আর বাকি পুরো বাহিনী জাহাজে উঠে পাল তুলল, যেন সত্যি ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু আসলে তারা কাছেই দিগন্তের আড়ালে গিয়ে অপেক্ষা করতে লাগলো। দ্য বার্নিং অফ ট্রয়। ভোর হলো। ট্রয়ের লোকজন সকালে উঠে দেখল সমুদ্রের পাড় একদম খালি। যে গ্রিক ক্যাম্প 10 বছর ধরে তাদের ঘুম কেড়ে নিয়েছিল, সেটা উধাও। জাহাজগুলো পশ্চিম দিগন্তে মিলিয়ে যাচ্ছে। শুধু পড়ে আছে বিশাল ঘোড়াটা, একা, চুপচাপ, রহস্যময়। ট্রয়ের ভেতরে শুরু হলো তুমুল তর্ক, এই জিনিসটা নিয়ে কি করা হবে। সবচেয়ে বেশি বিরোধিতা করলেন প্যারিসের বোন ক্যাসান্ড্রা। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অ্যাপোলো তাকে ভবিষ্যৎ বলার বর দিয়েছিলেন, কিন্তু তার বদলে ক্যাসান্ড্রাকে বিছানায় টানলে ক্যাসান্ড্রা তাকে ফিরিয়ে দেন। অপমানিত হয়ে অ্যাপোলো এই বরকে বানিয়ে দেন অভিশাপ। ক্যাসান্ড্রা নিখুঁতভাবে ভবিষ্যৎ বলতে পারবে ঠিকই, কিন্তু তাকে কেউ কখনো বিশ্বাস করবে না। ক্যাসান্ড্রা সেদিন বলেছিল এই ঘোড়া ট্রয়ের পতনের কারণ হবে।
তার কথা কেউ শোনেনি। কেউ বলল এটা ভেঙে ফেলা হোক, কি জানি ভেতরে কি আছে। কেউ বলল পাহাড় থেকে ফেলে দেওয়া হোক। কেউ আবার বলল না না, এটা দেবতাদের উপহার, একে অসম্মান করলে দেবতারা রাগ করবেন, বরং একে শহরে এনে পূজা করা হোক। এই যুক্তিটাই জয়ী হলো। অনেক তর্ক বিতর্ক, অনেক প্রার্থনা, অনেক উৎসবের পর শেষমেশ ট্রয়ের লোকজন ঘোড়াটাকে টেনে নিজেদের গেটের ভেতর নিয়ে গেল। 10 বছরের যুদ্ধ জয়ের আনন্দে গোটা শহর পেতে উঠল, সারা রাত মদ আর গান আর নাচ। আর সেই রাতেই যখন গোটা শহর বিজয়ের আনন্দে মদে বুঁদ হয়ে গভীর ঘুমে তলিয়ে আছে, তখন ওডিসিয়াস আর তার লোকেরা চুপচাপ নেমে এলো ঘোড়ার পেট থেকে। যারা উৎসবে যায়নি সেই হাতে গোনা কয়েকজন পাহারাদারকে তারা নিঃশব্দে শেষ করে দিল। তারপর ভেতর থেকে খুলে দিল ট্রয়ের সেই বিশাল গেট, যেটা 10 বছর বাইরে থেকে কেউ ভাঙতে পারেনি। 10 বছরে যা সম্ভব হয়নি, এক রাতেই তা হয়ে গেল। বাইরে অন্ধকারে ফিরে আসা গ্রিক নৌবহর ততক্ষণে তীরে ফিরেছে। খোলা গেট দিয়ে তারা হুড়মুড় করে ঢুকে পড়ল ঘুমন্ত শহরে। ঘুম, মদ আর উৎসবে অসতর্ক ট্রয় কোনো প্রতিরোধই গড়তে পারল না। ভোর হতে হতে গোটা ট্রয় একটা ধোয়া ওঠা ধ্বংসস্তূপ। শক্তি দিয়ে যা এক দশকে হয়নি, বুদ্ধি দিয়ে ওডিসিয়াস তার এক রাতে করে দেখালেন। যুদ্ধ শেষ, ওডিসিয়াস আর মেলানিউসের দল জিতলেন। আর এই একটা ঘটনার জন্যই তার নাম চিরকালের জন্য রেখে দিল ইতিহাস। ট্রোজান হর্স আজও আমরা ব্যবহার করি কোনো ভেতর থেকে ধ্বংস করা চালকে বোঝাতে। কম্পিউটারের যে ট্রোজান হর্স ভাইরাসের কথা শুনেছেন, তার নামও কিন্তু এই ঘোড়া থেকে এসেছে। 3000 বছর পরেও লোকটার এই একটা চাল টিকে আছে। কয়েক সপ্তাহ পর ওডিসিয়াস দাঁড়িয়ে আছেন জাহাজের গুলুইয়ে। পেছনে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আনাটোলিয়ার উপকূল, ট্রয়ের পোড়া মাটি। তিনি ভাবছেন, যাক, সবচেয়ে খারাপ সময়টা পার হয়ে গেছে। কার ভাববেন না এবার কেন? তিনি 10 বছরের যুদ্ধে বেঁচে গেছেন, শত্রুকে বুদ্ধিতে হারিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চালটা চেলেছেন। এবার শুধু কয়েকটা সপ্তাহের সমুদ্রযাত্রা, তারপরে বাড়ি পেনেলোপের কাছে আর সেই ছেলের কাছে যে গোটা শৈশব বাবাকে ছাড়া কাটিয়ে দিল। দেবতারা এখনও ওডিসিয়াসের সাথে তাদের বোঝাপড়া শেষ করেননি। বাড়ি ফেরার এই যাত্রাটা লাগবে ঠিক ততটাই লম্বা সময় যতটা লেগেছিল পুরো যুদ্ধটা লড়তে, আরও 10টা বছর। সে এমন সব দানবের মুখে পড়বে, ট্রয়ের কোনো যোদ্ধা তাদের কাছে কিছুই না। সে পৌঁছে যাবে পৃথিবীর একদম কিনারায়, একটা একটা করে হারাবে তার প্রতিটা সঙ্গী, প্রতিটা জাহাজ। আর আমার মতে ওডিসির আসল জিনিয়াসটা এখানেই। এটা কোনো যুদ্ধজয়ীর বীরত্বের গল্প না। ইলিয়াড ছিল সেই গল্প, গৌরবের গল্প। ওডিসি তার উল্টো। এটা এক ক্লান্ত লোকের গল্প যে আর কোনো গৌরব চায় না, যুদ্ধ চায় না, শুধু বাড়ি ফিরতে চায়। আর গোটা মহাবিশ্ব বারবার তাকে আটকে দেয়। এটা টিকে থাকার গল্প, ঘরে ফেরার গল্প। ওডিসিয়াস ভাবছেন সবচেয়ে খারাপ সময় শেষ। আসলে সেটা সবে শুরু হচ্ছে। আগামী পর্বে আমরা ইথিকায়, কিন্তু 20 বছর পর, যেখানে ওডিসিয়াসের ঘর ভরে গেছে 100-এরও বেশি লোকে, যারা তার স্ত্রীকে বিয়ে করতে চায়, তার সম্পত্তি খেয়ে শেষ করছে দিনের পর দিন। আর একটা ছেলের গল্প যে বাবার মুখটাও কখনো দেখেনি, তাকে এবার হয়ে উঠতে হবে একজন পুরুষ। ওডিসির গল্প কেবল শুরু হলো। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি এতদূর আপনাকে ধরে রাখতে পারি, তবে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট, প্রতিটা লাইক এই ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।